মা, আমি খেলতে গেলাম। সারাদিন তো খেলা আর খেলা করে সময় শেষ করে ফেলিস। একটু খেতে গিয়ে চাষবাস করলেও তো পারিস। দেখছিস তো তোর বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে। আমি এ গায়ের বউ মানুষ, আমি কি আর পারি খেতে গিয়ে চাষবাস করতে? তুই তো একবারও যাস না। এইভাবে দিন চলতে থাকলে তো কদিন পরে না খেয়ে মরতে হবে। এ বয়সে কে কাজ করে বলো তো মা? আমার বয়সের কালে তো কত মজা করে দিন কাটায়। আর দেখো, আমি তো সেই একাই কাপড় আর স্যান্ডেল দিয়ে এই বছর পার করছি। আর ইন্দ্র যে কিনা প্রত্যেকদিন নতুন নতুন পোশাক পরে। ও তো গ্রাম প্রধানের ছেলে বাবা, ওর সাথে কি আমাদের তুলনা করলে হয়? তারপরেও মা, সকলেই কত হাসি খুশি ভাবে জীবনযাপন করে, এদিকে আমাকে দেখো। বাবা তুই তো বড় হচ্ছিস, এখন তোর বাবার হাল তুই না ধরলে কে ধরবে বল? তোর তো কোনো বড় ভাই বা বোনও নেই যে তোর বাবার জমিতে চাষাবাদ করবে। শুধু তো তুইই আছিস বল। আমার কি ওগুলো করার বয়স আছে মা? সবাই খেলবে ঘুরবে আর আমি সারাদিন চাষাবাদ করব? মানুষ যে পরিস্থিতির শিকার বাবা, এমন পরিস্থিতি না আসলে তোকেও চাষাবাদ করতে বলতাম না। আর এখন এই অবস্থায় না বলেও যে আর পারছি না। ঠিক আছে মা, বুঝেছি। বাবা সুস্থ না হওয়া পর্যন্ত তাহলে আমি জমিতে চাষাবাদ করব। তবে বাবা সুস্থ হয়ে গেলে কিন্তু আমি আর জমিতে যাব না। ঠিক আছে বাবা, তখন আর তোকে যেতে হবে না। ঠিক আছে মা, আজ তো প্রায় বেলা গড়িয়ে গেল। আমি না হয় জমি থেকে একটু মাটি আলগা করে আসি, এতে ফলন ভালো হবে। আচ্ছা বাবা যা, তবে সন্ধ্যা নামলে কিন্তু বাড়ি ফিরে আসিস। ঠিক আছে। কোথায় ভাবলাম এখন একটু ঘুরতে বেরোবো, না এখন জমিতে চাষাবাদ করতে যেতে হচ্ছে। পোড়া কপাল আমার। কি রে রোহিত, তুই আজ খেলতে আসলি না যে? কি আর বলবো বল, বাবা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে, আর মা বললো জমিতে একটু আসতে, তাই এখানেই আসলাম। এছাড়া তো আর পেটে ভাত জুটবে না। ইস রে, কোথায় তুই একটু খেলে বেড়াবে, তা না চাষাবাদ করতে হচ্ছে। থাক, এর জন্য দুঃখ করিস না। ঠিক আছে, কাজ কর, অন্যদিকে আবার মনোযোগ দিস না। তোদের তো আবার এছাড়া রোজগারে কোনো পথও নেই। একদম উপহাস করবি না আমাকে নিয়ে তোরা। রাগ করছিস কেন? আমরা তো এমনি মজা করছিলাম। আচ্ছা, আর মজা করব না। বাসায় যেতে হবে এবার, নয়তো মা আবার বকবে। হ্যাঁ, তাই যা। সন্ধ্যা নেমে গেল, এখনো কাজ শেষ হলো না। আর একটুখানি বাকি আছে, সেটুকু করেই একেবারে বাড়িতে যাব, নয়তো কাজ ফেলে রাখলে আমাদেরই ক্ষতি। এ কি, এখান থেকে এভাবে রক্ত বেরোচ্ছে কেন? কে কে কে? ওরে বাবা রে, কে আছো? বাঁচাও, ভূত! এখন থেকে শুধু তুই নয়, যে দেখবে সেই ভয়ে জ্ঞান হারাবে। কি ব্যাপার, সন্ধে গড়িয়ে রাত হতে চলল, এখনো রোহিত বাড়ি আসছে না কেন? যাই, একটু সামনে এগিয়ে গিয়ে দেখি কি করছে। ওকে তো বলেই দিয়েছিলাম যেন সন্ধ্যা হতে হতে বাড়ি ফিরে আসে, তারপরেও কোনো কথা কানে নিল না। এখন যাই, দেখি কি করছে। এই হয়েছে যত মরণ, বাপ ছেলে একটাও যদি কথা শোনে। এক ধাপ দু ধাপ করে প্রায় অর্ধেকটা পথ পেরিয়ে আসলাম, তারপরেও ছেলের কোনো দেখা মিলল না। আজকে পাই ওকে পিটিয়ে শায়েস্তা করে দেব। সারাদিন কাজ করে ক্লান্ত শরীরে এখন যেতে হচ্ছে তাকে ডাকতে। কি পেয়েছে কি? সোজা কথা কি কানে ঢোকে না? বারবার বলেছিলাম যেন দেরি না করে। হে কি গো, আমার ছেলেটা এইভাবে মাটিতে পড়ে আছে কেন? বাবা রোহিত, কি কি হয়েছে তোর? তুই এভাবে মাটিতে পড়ে আছিস কেন? বাবা চোখ মেলে তাকা, এই দেখ আমি তোর মা। আমাকে বাঁচাও মা, বাঁচাও আমাকে। কি হয়েছে বাবা তোর, এমন করছিস কেন? মা, এখানে ভূত আছে, ভূত। মানে?
হ্যাঁ মা, আমি ঠিকই বলছি, এখানে ভূত আছে। আমি যখন মাটি আলগা করছিলাম ওই সময় হঠাৎ করে দেখি রক্ত বের হচ্ছে মাটি ভেদ করে। সে সময় হিমশীতল ঠান্ডা হাতে আমার কাঁধে কে হাত দেয়। আমি চমকে পিছনে ফিরেই দেখি পরনে সাদা শাড়ি এবং বিভৎস এক চেহারা, সারা শরীরে রক্ত আর রক্ত। তারপর আর কিচ্ছুটি মনে নেই। কি বলছিস কি এসব রোহিত? তোর বাবাও তো এই জমিতে কাজ করেছে, কই তার সাথে তো এমন কিছু ঘটেনি। জানি না মা, তবে স্পষ্ট দেখেছি। এটা আমার ভুল ধারণা নয়, বিশ্বাস করো মা। মা, ওই দেখো, তোমার পিছনে লাশ আর রক্ত। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় গেল? কি 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 হচ্ছে আমার সাথে? তোর আর এখানে এক মুহূর্ত থাকতে হবে না, চল আমার সাথে বাড়ি চল। হ্যাঁ গো, তোমার কি মন খারাপ? কই না তো, তোমার হঠাৎ একথা মনে হলো কেন? মনে হলো তোমার হয়তো গ্রামে যেতে স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে না, কেমন জানি মুখ গোমড়া করে রয়েছো, তাই বললাম আর কি। না না, আমার গিন্নি হুকুম আর আমি না করতে পারি? হয়েছে হয়েছে, আরও তো হেয়ালি করতে হবে না। তা তোমার দাদার কি খুব অসুস্থ গো? জানি না গো, হঠাৎ করে সংবাদ শুনে আর মন টিকলো না, তাই তো ছুটে যাচ্ছি। এছাড়াও বেশ কয়েকদিন ধরে দাদাকে দেখতে খুব মন চাইছিল। হয়েছে হয়েছে, এসব ভেবে আর মন খারাপ করতে হবে না। আর কিছুক্ষণ বাদে তো আমরা পৌঁছেই যাব গ্রামে, আর মন খারাপ করে থাকতে হবে না। এখন একটু হাসো দেখি। অপেক্ষার প্রহর তো আর শেষ হচ্ছে না গো। আরে আর তো মোটেই আধ ঘন্টা, আমরা তো পৌঁছেই যাব তোমার দাদার কাছে, নাকি? হ্যাঁ গো, তবে একটা কথা বলার ছিল। কি কথা? তোমাকে ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও যে আমাকে সময় দিয়ে এনেছো, এইটা আমার কাছে অনেক বড় পাওয়া। সত্যিই সৃষ্টিকর্তা আমাকে অনেক বড় একটি উপহার দিয়েছে। তাই নাকি? তবে আমার যে কর্তব্য আমার গিন্নির চা পাওয়া খেয়াল রাখা, নয়তো কে কে রাখবে বলো? এই দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেছি, চলো এখন নামতে হবে। গ্রামের রাস্তায় কিন্তু রাতের বেলা রিক্সা ভ্যান কিছু পাওয়া যায় না, আমাদেরকে হেঁটেই যেতে হবে। তোমার কোনো সমস্যা হবে না তো? আরে না না, গিন্নির খুশির জন্য এইটুকু করতে পারবো না? চলো, তাড়াতাড়ি পা চালিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই যে দেখছো, এটাই আমার দাদার জমি, এটার উপর নির্ভর করেই আমার দাদার সংসার চলে। ও আচ্ছা, বেশ ভালোই চাষবাস হয় তাই না? হ্যাঁ গো, মাটি বেশ উর্বর, ফলনও অনেক ভালো হয়। ভাবছি এরকম জমি আমিও নেব, নিয়ে ফসল ফলালে বেশ লাভ হবে, বলো? বুদ্ধিটা মন্দ না। ওরে বাবারে, কি 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 কি- কি ওটা? কি কি হয়েছে? তুমি চিৎকার করে উঠলে কেন? ওই দেখো। হঠাৎ করে এমন মর্মান্তিক লাশ, এগুলো আসলো কোত্থেকে? এতক্ষণ তো এসব কিছুই ছিল না। এখানে আর থাকা যাবে না, দ্রুত পালাও এখান থেকে। কোথায় পালাবি তোরা? এই দেখ আমি চলে এসেছি। কে তুমি? কে চাও? তুমি এখানে কথা বাড়িও না, পালাও এখান থেকে। একবার যখন আমার সামনে তোরা এসেই পড়েছিস, তখন আর পালাবি কোথায়? পালানোর আর কোনো জায়গা নেই। কি চাই তোমার? অনেক দিন হলো কিছু খাইনি, আমার বড্ড খিদে পেয়েছে, আমার খাবার চাই, খাবার। আর তোরাই হবি আমার সুস্বাদু খাবার। মানে? হ্যাঁ, ঠিকই শুনেছিস, তোরাই হবি আমার খাবার। ওগো, বাঁচতে চাইলে পালাও এখান থেকে, নয়তো ও সত্যি সত্যি আমাদের মেরে ফেলবে। তোরাও ভয়ে পালিয়ে গেলি? রোহিত, দরজা খোল। এ কি, আমার বাড়িতে কাদের আগমন? তবে তোরা এমন হাঁপাচ্ছিস কেন? আগে ভেতরে ঢুকতে দাও, তারপর সব শুনবে। আয় আয়, ভেতরে আয়, এসো জামাই বাবা জীবন, ভেতরে এসো।
এবার বল দেখি কি হয়েছে। অনেক কাহিনী গো, তুমি এক গ্লাস জল দাও গো। দাঁড়া দাঁড়া, আমি নিয়ে আসছি। দেখেই মনে হচ্ছে বেশ হাঁপিয়ে গেছিস। হ্যাঁ বৌদি, তুমি আমাকে জল দাও। রোহিত, কি খবর তোর? চিনতে পারছিস তোর পিসেমশাইকে? তা কি খবর তোমার রোহিত? ভালো না বিষমশাই। কেন রে, তোর আবার কি হলো? আজ সন্ধ্যের পর রোহিতের প্রচণ্ড জ্বর, বিছানা থেকে বেচারা উঠতেই পারছে না। সে কি, কি হলো রে তোর রোহিত? খুব কষ্ট হচ্ছে তাই না রে? তা তো হচ্ছেই পিসি। আচ্ছা এই নে জল খা। এখন বল তো কি হয়েছে তোদের সাথে? তোমাকে কি আর বলবো বৌদি, আমার সাথে আসার পথে যা ঘটেছে এ যেন সম্পূর্ণ ভৌতিক। কোনো মতে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছি। হ্যাঁ গো বৌদি, কি বলছিস তোরা? কিছুই বুঝছি না, খুলে বল তো দেখি। দাদার অসুস্থতার কথা শুনে মনটা আর কিছুতেই টিকছিল না। দাদার অসুস্থতার কথা শুনে মনটা আনচান করছিল, বেশ ছটফট করছিলাম। তাই রায়ানকে নিয়ে গ্রামে আসার জন্য রওনা দিয়ে দিলাম। ট্রেন থেকে স্টেশনে নেমে দুজনে হেঁটে আসছিলাম। এই সময় দাদার সেই জমির সামনে আসতে দেখি একটা লাশ পড়ে আছে, আর তার পাশে রক্তের ছড়াছড়ি। এরপরে আমাদের সামনে হাজির হয় এক ভয়ঙ্কর বিভৎস দেখতে মেয়ে, পরনে সাদা শাড়ি আর সারা শরীরে রক্তের ছড়াছড়ি। উপরওয়ালার দয়ায় আজ কোনো মতে আমরা তার হাত থেকে বেঁচে ফিরেছি। নয়তো আজ তার পেটে যেতে হবে হয়তো। দেখেছো মা, আমি তোমাকে ঠিকই বলেছি, আমি কিচ্ছু ভুল বলিনি। তুমি আমাকে বিশ্বাস করেছিলে না। মানে কি দেখেছিস তুই? পিসি, আমিও তোমাদের মতো সেই মেয়েটিকে দেখেছি। আমি বুঝে গেছি আমাদের ওই ক্ষেতের জমিতে ভূত আছে। চুপ কর রোহিত, এই রাত বিরেতে ভূতের নাম নিতে নেই। দেখছিস না কত রাত হয়েছে? নে ঘুমিয়ে পড়। গৌরী আর জামাই বাবা জীবন, এসো, তোমরাও ফ্রেশ হয়ে খেয়ে নেবে, এসো। না বৌদি, আজ আর খাবো না। হ্যাঁ বৌদি, আজ আর খিদে নেই, শরীরটা বেশ ক্লান্ত, আজ বরং ঘুমিয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, আর তোদের বিরক্ত করব না, তোরা ঘুমিয়ে পড়। দাদা, তুমি কেমন আছো গো? এই তো তোদের দেখে এখন পুনরায় সুস্থ হয়ে গিয়েছি। না দাদা, হেয়ালি করো না, আমার ভীষণ ভয় হচ্ছে। আরে পাগলি মেয়ে, ভয় কেন হবে? আমি কি মরে গেছি নাকি? এই দেখ, তোর দাদা তো তোর সামনে জলজ্যান্ত শুয়ে রয়েছে। এসব কেউ বলে নাকি? আমি কিন্তু বকবো এসব বললে। ওরে বাবা, ভুল হয়ে গিয়েছে রে আমার বোন, মাফ করে দে। এতদিন পরে এসে অন্তত আর বকিস না। হ্যাঁ হ্যাঁ, এ অন্যায় গৌরী, তুমি কিছুতেই বকতে পারো না দাদাকে। হয়েছে হয়েছে, আর কত হেয়ালি করবি রে তোরা? কিরে রায়ান, তোর জ্বর কমেছে? হ্যাঁ পিসি, কমেছে। এখন একটু খেলতে যাচ্ছি মা। আচ্ছা, তাড়াতাড়ি ফিরে আসিস। তোরা খাবি চল, অনেক বেলা হলো, রাতের বেলাও কিছু খাসনি। হ্যাঁ বৌদি, ভীষণ খিদে পেয়েছে। বল, কবে আমাকে খেতে দিবি? বল, তো আজ তোকে খাবো। ছেড়ে দে আমার হাত। ওরে বাবা রে, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, এই যে ভূত! ওই দেখ। এই তো এটি তো সেই ভূত, কিন্তু বাবার কাছে কি করছে? হ্যাঁ, আমি ভূত। কেন এসেছো এখানে? কি চাই তোমার? আমার খুব খিদে পেয়েছে, আমার রক্ত চাই, রক্ত, আমার টাটকা তাজা রক্ত প্রয়োজন। মানে তুই চলে যা নন্দিনী, চলে যা এখান থেকে। আমার পরিবারের উপর নজর দিস না, তুই তোর খাবার সময় মতো পেয়ে যাবি। না না, আমি কোথাও যাব না, আমার খাবার নিয়েই আমি যাব, নয়তো আমি তোকেই মেরে ফেলবো। কি হচ্ছে সব? আমি তোমাদের সকলকে সব খুলে বলবো। আগে তুমি একে একটি মোড়ক এনে দাও, নয়তো এ শান্ত হবে না। এত রাতে আমি মোড়ক কোথায় পাবো? বা তুমি চিন্তা করো না, আমি আনছি। আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি দে। দাদা, এ কি এখানে এসে এমনই বা করছে কেন? চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না, নয়তো তোকে মেরে ফেলবো। ছেড়ে দে নন্দিনী, ছেড়ে দে আমার বোনকে।
আমার বোনের কিচ্ছুটি হয়ে গেলে আমি তোকে ছাড়বো না। কেউ কিছু টের পাওয়ার আগে আমাকে একটি কাজ ছেড়ে ফেলতে হবে, নয়তো ধরা বলে আর আস্ত রাখবে না। এত রাতে আবার প্রকৃতির ডাক পড়ে, কাঁচা ঘুম ভেঙে প্রকৃতির ডাকে যেতে একদম ইচ্ছা করে না। এই যা, রাখাল চাকা জেগে গিয়েছে, আমাকে এখন পালাতে হবে। এই কে রে, কে এসেছিস আমার বাড়িতে? নির্ঘাত চোর, দাঁড়া বলছি। কি চুরি করে পালাচ্ছিস? যদি ধরতে পারি তোকে ন্যাড়া করে ছেড়ে দেবই বলে দিলুম। হ্যাঁ বাপরে, আস্তে বাজে বেঁচে গেছি। তা আমাকে ভালোভাবে চিনে আবার চিনে ফেলেনি তো? ছেড়ে দাও আমার বেশিকে, ছেড়ে দাও। এই দেখো তোমার খাবার নিয়ে এসেছি, একদম টাটকা তরতাজা মোরগ। কোথায়? দে, আমাকে দে, এক্ষুনি দে। কতদিন খাইনি। এই নে, পেয়ে গেছিস তো তোর খাবার, এখন চলে যা এখান থেকে। কাল যদি সময় মতো আমার খাবার আমি না পাই, তাহলে আমি আবার এখানে আসব, মনে রাখিস। গৌরী, তুমি ঠিক আছো? তোমার ব্যথা লাগেনি তো? ও গিন্নি, তুমি গৌরীকে একটু বসাও। হাই গৌরী, বস এখানে। দাদা, এখন বলো তো কি হচ্ছে এসব? কেন এসেছিল মেয়েটি তোর কাছে? এই যে অনেক বড় কাহিনী বোন, এই কাহিনী আমি ছাড়া আর কেউ জানে না। কি কাহিনী যা তুমি আমাকে বলতে পারোনি? তোমার মনে আছে গিন্নি, আমাদের যখন সন্তান হচ্ছিল না, তখন আমি একজন তান্ত্রিকের কাছে গিয়েছিলাম। হ্যাঁ, তা তো মনে আছেই। অনেক সাধনার আমার এই সন্তানটি। তখন বাড়ি ফেরার পথে আমার গাড়ির সাথে এই নন্দিনী মেয়েটি ধাক্কা খেয়ে মারা পড়ে যায়। সে মারা যেতে যেতে বলেছিল তাদের পৃথিবীতে কেউ নেই, আমি যেন আমার আস্তানায় তাকে কবর দিয়ে দিই। জানি না মেয়েটি মুসলিম ছিল নাকি, আমাকে একথা বলায় আমি তাকে আমার জমিতে কবর দিয়ে দিই। তবে এ কথা আমি কাউকে বলিনি, যদি পাঁচকান হয়ে যায় পুলিশ তো আমাকে ধরে নিয়ে যাবে, এই ভয়ে। এর কিছুদিন পর টমাটের মতো আমি একইভাবে এই মেয়েটির লাশ দেখতে পাই, ভীষণ ভয় পেয়ে যাই। এরপর মেয়েটি বিভৎস চেহারায় আমার সামনে চলে আসে। হ্যাঁ, আমি ভুলবশত আমি অনাহারে থাকা মেয়েটিকে মেরে ফেলেছিলাম। এজন্য তার হাতটা প্রত্যেক রাতে খাবারের জন্য ছটফট করে, সে শান্তি পায় না। আমি যেন তাকে প্রত্যেক রাতে রক্ত দিই, এজন্য আমি তাকে নিয়মিত কোনো পশু পাখি তাকে এনে খাবার দিতাম। তবে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে এই কাজটি আর করতে পারি না, এজন্য সে হিংস্র হয়ে সবাইকে ভয় দেখায় খাবারের জন্য। এরপরেও সে খাবার না পাওয়ায় সে আমার কাছে এসেছে। বুঝেছি, তবে তুমি একথা লুকিয়ে ঠিক করনি। অযথা সেই মেয়েটির আত্মা কষ্ট পেল। আমরা জানলে তার খাবারের ব্যবস্থা করতাম। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও গিন্নি। আজ আমার জন্য আমার বোন কষ্ট পেল। আরে না রে দাদা, কি যে বলিস। তবে একটা জিনিস কিন্তু অনেক মজার, আমার এত ওজন তারপরেও এক হাতে আমার গলা ধরে উঁচু করে রেখেছিল। বলতে হবে শক্তি আছে মেয়েটার। পিসি কিন্তু ঠিক বলেছে, এটি আমার মাথাতেও ঘুরছিল। হয়েছে হয়েছে, আর এত হাসতে হবে না। অনেক ধকল গেল, এখন সবাই ঘুমোতে যা।